হ্যালো গাইজ, আমি সাথী বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো যে আজকে আমরা ভিডিওতে কি নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী যারা ভাবছো ডাব্লিউপি কেপির জন্য পড়াশোনা শুরু করবে, কিন্তু কোথা থেকে করবে, কোথা থেকে শুরু হবে, কোথা থেকে শেষ হবে বুঝতে পারছো না। তোমরা একদমই ফ্রেশার্স। তোমাদেরকে আগে এটা বলি, শুরু তো করবে কোথা থেকে সেটা বলে দিতে পারবো, শেষ কোথায় গিয়ে করবে সেটা বলতে পারবো না, কারণ শেষ নেই। কিন্তু কোনো কিছুর শেষ নেই, তুমি শেষ অবধি যেতে পারবে না, কারণ আমাদের হিউজ সিলেবাস যার কোনো শেষ নেই। কিন্তু কোথায় গিয়ে তুমি শেষ করলে, তুমি শেষ কোথায় গিয়ে করলে পরে মোটামুটি 90% তোমার সিলেবাস কভার হবে, তুমি একটা ভালো মার্কস আনতে পারবে যেটাতে তুমি সিকিওর থাকবে। সিকিওর মিন্স তুমি এটা না যে প্রিলিমস দিলে কোনো রকম পাস করবে, মানে এটা থট মাথায় সবসময় এটাই চলছে যে পাস করব কি করব না, কাট অফ কত যাবে। তুমি এমন ভাবেই পরীক্ষাটা দিয়ে আসবে, এতটাই স্কোর করে আসবে যাতে তুমি সিকিওর থাকো যে না, কাট অফ যত যাক আমি পাস করব। প্রিলিমস তো গেল, মেন্সেও সেমই তোমাকে এতটাই নাম্বার রাখতে হবে যে ইন্টারভিউ নিয়ে চিন্তা কম হয়, যে আমার কাট অফ ক্লিয়ার করার পরেও আমাকে 12, 13, 15 নাম্বার বেশি থাকতে হবে, যার জন্য আমার যদি ইন্টারভিউ খুব কমও দেয় তাও আমি সিকিওর থাকতে পারি যে না, আমি পাস করব। ঠিক আছে, তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো যারা ফ্রেশার্স তাদেরকে আগে এটা বলি, ডাব্লিউপি কেপি কনস্টেবলের সিলেবাস অলমোস্ট সেম। এটা না যে তোমাকে এটার জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, এটার জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, একদমই না। তুমি যদি একটার জন্য ঠিকমতো প্রিপারেশন নাও, তোমার দুটোর জন্যই প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। সবাই মোটামুটি সিলেবাসটা জানো, তবুও যারা ফ্রেশার্স তাদের জন্য আরেকবার আলোচনা করে দিই। কেপি আর ডাব্লিউপি অলমোস্ট সেম, বললামই তো। কিন্তু এবার ডাব্লিউপি তে একটা এক্সাম হয়েছে, কিন্তু কেপি তে দুটো এক্সাম হবে, প্রিলিমিনারি মেন্স। আর ডাব্লিউপি তে একটা হয়েছে, তার কারণ হচ্ছে ভোটের আগে জয়েনিং করানোর কথা আছে ডাব্লিউপির ক্যান্ডিডেটদের। যদি দুটো এক্সাম নেওয়া হতো তো প্রসিডিওর অনেক লং চলতো, অনেক দেরি হয়ে যেত, এই জন্য এবার একটা এক্সাম হয়েছে। কিন্তু সাধারণত দুটো এক্সামই হয় সেম ভাবে, প্রিলিমিনারি, তারপরে পিএমটি পিইটি, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউ, তারপরে মেরিট লিস্ট তৈরি হয়। তোমার প্রিলিমিনারি শুধুমাত্র প্রথম এক্সামেই, মানে প্রিলিমিনারি পাস করলে ওই নাম্বার আর কোনো কাজে লাগবে না। বাট যদি তুমি প্রিলিমিনারি আগের থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে শুরু করো, হাই মার্কস আনো, তাহলে তুমি অনেকটা কনফিডেন্স পাবে যে হ্যাঁ, আমি মেন্সও ভালো মতো দেবো, আর তোমার মেন্সের আগে খুব বেশি চাপ পড়বে না। তো শুরুটা তোমার শুরু থেকে যখন শুরু করবে, তখন ওটাকে এমন ভাবেই শুরু করবে, এমন গতিতেই এগিয়ে নিয়ে যাবে, আর এমন এফোর্টই দেবে যাতে তোমাকে মেন্সের আগে মাথায় হাত দিয়ে বসতে না হয় যে মাঠ কখন করব, আর আমি কখন মাঠে দৌড়তে যাব কখন, আর এইদিকে পড়াশোনা করব কখন। তো প্রথম থেকেই তোমরা এমন ভাবেই পড়াশোনাটা এগিয়ে যাবে যাতে একদম প্রথম থেকেই টপে। এবার আসি কোন কোন সাবজেক্ট থাকে আমাদের এক্সামে, আর কোন কোন সাবজেক্টে কত নাম্বার ভ্যারি করে। প্রথমে আসছি জিকে তে। প্রিলিমিনারিতে জিকে থাকে 40 মার্কের। বুঝতেই পারছো, 40 মার্ক মানে অনেক, কিন্তু তোমাকে অনেক পড়তে হবে। 30 মার্কের ম্যাথ, 30 মার্কের রিজনিং। প্রিলিমিনারিতে ইংলিশ থাকে না। তো তুমি বুঝতেই পারছো প্রত্যেকটা সাবজেক্টে এত নাম্বার ভ্যারি করে যে তোমাকে প্রত্যেকটাতে খুব এফোর্ট দিতে হবে। জিকে তে তো দিতে হবেই, আর ম্যাথ রিজনিং যেটা তোমার নাম্বার আনা, তোমার ঝুড়িতে নাম্বার আনার জায়গায় হচ্ছে ম্যাথ রিজনিং। কারণ জিকে তুমি কনফিউজ হবে, ঠিক আছে, ভুলে যেতে পারো, কনফিউজ হতে পারো, বাট ম্যাথ রিজনিং কি তোমার নেগেটিভ মার্কটা খুব কম। আর নেগেটিভ মার্কটা আগে বলি যে 4টা ভুল করলে 1 মার্ক করে কাটা যাবে। বুঝতেই পারছো, নেগেটিভ মার্ক মানে বিশাল একটা হেডেকের জায়গা। তুমি আন্দাজে দিয়ে আসবে, সেই জিনিসটা হবে না। আর ম্যাথ রিজনিং এ আমরা খুব একটা আন্দাজে দেই না, মানে যারা পড়াশোনা করে যাই আমরা, ম্যাথ রিজনিং কি করে আন্দাজে দেবো, সেটা তো আগে মিলাতে হবে তারপরে না দেবো। কিন্তু জিকে তে আমরা কনফিউজ হয়ে যাই। অপশন থাকে 4টা, তার মধ্যে তোমার দুটো এলিমিনেট করে দিলেও দুটোর মধ্যে কনফিউজ হয়ে যেটা দিই সেটা সাধারণত ভুল হয়ে যায়। তো জিকে তে 100% শিওর না হয়ে দাগানো উচিত না। আর ম্যাথ রিজনিং এ তো তুমি শিওর হয়েই দাগাবে, এটাই স্বাভাবিক। তো নেগেটিভ মার্ক হওয়ার জায়গা খুব কম ম্যাথ রিজনিং এ। তো তোমাকে সেটা তো খুব ভালো মতো পড়াশোনা মানে ঠিকঠাক করতে হবে। যারা ম্যাথ রিজনিং এ উইক আছো তাদের তো ওটাতে সবার আগে স্ট্রং করতে হবে। আর জিকের কথা আসি, 90% স্টুডেন্ট এটা ভুল করো যে প্রথমেই একটা এমসিকিউ বই উঠিয়ে নাও, যে এমসিকিউ পড়বো, এখানে 20,000 এমসিকিউ আছে, আমি মুখস্থ করব, এর মধ্যেই কমন চলে আসবে। এটা তোমাদের সব থেকে বড় ভুল।
তোমার যদি থিওরি না ক্লিয়ার থাকে তুমি কত মনে রাখবে, কত তোমার দিমাগে লোড দেবে। এইদিকে ম্যাথ রিজনিং আছে, সেটাতে তোমার টাইম দিতে হবে, তুমি জিকে অত মনে রাখতে পারবে না। তোমার থিওরি যদি ক্লিয়ার থাকে, তুমি একটু পড়াশোনা করলে পরেই তোমার দেখবে ওটা মাথায় থেকে যাবে। যখনই তুমি কোশ্চিনটা দেখবে, অপশন দেখবে, তোমার ওই রিলেটেড সবকিছু মনে পড়ে যাবে, তুমি পারবে ঠিক উত্তর দিতে। বাট জাস্ট এমসিকিউ পড়ে ঠিক উত্তর দেওয়া খুবই ক্রিটিক্যাল ব্যাপার। তো আমি বলবো সবার প্রথমে তুমি জিকে থিওরি কমপ্লিট করো। থিওরির জন্য কি বলবো, থিওরির জন্য আমি যে বই পড়েছি সেটা হচ্ছে ক্র্যাক, লীলা রয়ের ক্র্যাক বুকটা আমি পড়েছি। WBCS এ যে ক্র্যাক আছে লীলা রয়ের, সেটা তুমি কমপ্লিট করো। থিওরিটা ওখান থেকে কমপ্লিট করলে আমার মনে হয় তোমার থিওরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তুমি অন্যান্য বই চাইলেও ফলো করতে পারো। সবার আগে এটা মাথায় রাখবে, এটা কিন্তু আমাদের 10th স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হবে। ঠিক আছে, তো তোমাকে অত ডেপথে যাওয়ার দরকার নেই। কোয়ালিটি অনুযায়ী পড়ো, কোয়ান্টিটি অনুযায়ী না, যে অনেক কোয়ান্টিটি আমি এতগুলা পড়ে নিলাম মানে আমি বিশাল পড়ে নিলাম, না, কোয়ালিটি অনুযায়ী তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তোমাকে জানতে হবে যে কোন স্ট্যান্ডার্ডের কোশ্চিন আসে, সেই স্ট্যান্ডার্ড লেভেলের পড়বে তুমি সেখান থেকে। হ্যাঁ, যেহেতু ওটা BCS এর বুক, তো তোমার অনেক ডেপথে কোশ্চিন থাকে। ডেপথে তো তুমি থিওরি পড়তে তো তোমার অসুবিধা নেই, থিওরিটা তুমি ভালো মতো পড়ে নেবে, তাহলে তোমার MCQ গুলো ক্লিয়ার হবে। আরেকবার বইয়ের নামটা বলছি, WBCS ক্র্যাক লীলা রয়ের বুকটা তুমি থিওরির জন্য পড়বে, অবশ্যই পড়বে। আমি ওটা পড়ে অনেক উপকৃত হয়েছি, আশা করি তোমরাও হবে। এবার আসা যাক ম্যাথ আর রিজনিং এ। আগের কথা যদি বলি, আগে আমাদের সুবীর দাসের ম্যাথ রিজনিং বুক প্র্যাকটিস করেই ভালো স্কোর আনা যেত, কিন্তু ইদানিং তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন লেভেল দিনকে দিন হাই হচ্ছে। তো এটা তো গেল, এরপরে ফর্ম ফিল আপ হবে, তারপর তোমার এক্সাম আস্তে আস্তে মানে স্টুডেন্টরা আরো অনেক ব্রাইট হয়ে যাবে, মানে আরো অনেক ওদের লেভেল স্ট্যান্ডার্ড হয়ে যাবে, তো কোশ্চিনও স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তো শুধু সুবীর দাস পড়ে না আমার মনে হয় চাপ হয়ে যাবে। আমাদের সময়েও আমরা শুধু সুবীর দাস, আমি যেটা ফলো করেছি অ্যাকচুয়ালি সুবীর দাস তো সবার প্রথমে, যারা তোমরা ফ্রেশার্স সবার আগে সুবীর দাস কমপ্লিট করবে। ঠিক আছে, সুবীর দাসের ম্যাথ, সুবীর দাসের রিজনিং ভালো মতো, মানে ওই এখনো তোমাদের সময় আছে, এক্সাম এখনো ফর্ম ফিল আপ হয়নি, তার মানে তোমাদের অনেক সময়। তোমরা ওই সুবীর দাসের ম্যাথ আর রিজনিং ওটার থেকে আগে 90% কোশ্চেন ওটার থেকেই আসতো, মানে ধরে ধরে কমন পাওয়া যেত। এখন কোশ্চেন লেভেল হাই হচ্ছে, তো আমরা বেসিকটা আগে পড়বো, সুবীর দাসের ম্যাথ, সুবীর দাসের রিজনিং পুরো কমপ্লিট করব, 3-4 বার ওটাকে রিভাইজ দেবো যেন ওটাতে না আটকায়। তারপরে আমরা ধরবো RS আগরওয়ালের বই, RS আগরওয়ালের ম্যাথ বই, RS আগরওয়ালের রিজনিং বই, ওটাকে কমপ্লিট করবো। ওটা তুমি যখন সুবীর দাসের বই কমপ্লিট করে দেবে, তখন তুমি আস্তে আস্তে ওটা করতে শুরু করবে। প্রথমেই ওটা RS আগরওয়াল ধরে বসো না, তারপরে তোমার ভাল লাগবে না, মনে হবে এত টাফ পারছি না। আর একটা তোমাকে কথা বলি, যারা ম্যাথ করতে ইন্টারেস্ট পাও না বা ভালো লাগে না, আমার মতো, আমারও আগে ভালো লাগতো না, একদম ম্যাথ ভালো লাগতো না, তাদেরকে বলছি তোমরা করতে থাকো, দেখবে ম্যাথের মতো ভালো লাগার সাবজেক্ট আর পাবে না। জিকে তোমাকে মুখস্থ করতে হচ্ছে, এটা মুখস্থ করতে হচ্ছে, মাথায় রাখতে, আর ম্যাথ যখন তুমি করে মিলিয়ে দেবে না, দেখবে একটার পর একটা মিলছে, এত ভালো লাগবে। আর যারা ম্যাথ পারো না, তারা যখন ম্যাথ পারতে শুরু করবে, একটা আলাদাই স্যাটিসফ্যাকশন, তোমাকে কি বলে বোঝাবো, করতে শুরু করো বুঝতে পারবে। তো বইয়ের নামগুলো তো বললামই, সুবীর দাসের ম্যাথ বুক আর সুবীর দাসের তোমার রিজনিং বুক আগে কমপ্লিট করবে, 2-4 বার রিভাইজ করবে বারবার, তারপরে RS আগরওয়াল ধরবে, সেটাকে কমপ্লিট করবে। এই দুটো বুক যদি তোমরা করতে পারো, ম্যাথের আর কোনো বুক করার দরকার নেই। ম্যাথ রিজনিং হয়ে গেল, এবার আসি ইংরাজিতে। ইংরাজি কি বলবো, প্রিলিমিনারিতে না আসলেও মেন্সে কিন্তু 10 নাম্বার ভ্যারি করে। মেন্সে তোমার 25 মার্কের ম্যাথ থাকবে, 25 মার্কের রিজনিং থাকবে, 25 মার্কের জিকে থাকবে, আর তোমার 10 মার্কের থাকবে রিজনিং, ইংলিশ। তো ইংলিশ নাম্বারটা প্রিলিমিনারিতে না লাগলেও তোমার মেন্সে কিন্তু লাগবে, তাই তো তোমাকে পড়তে তো লাগবে, তুমি সেটাকে বাদ দিতে পারবে না। তো আমি যেটা ফলো করেছি, আমি SP বক্সির বুকটা ফলো করেছি, তোমরাও সেটা করতে পারো। সেটাতে অনেক ওয়ান ওয়ার্ডস, ইডিয়াম, গ্রামার এইসব আছে, এইসব তো করবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখবে, বুঝলে তো। ইংলিশ প্রিভিয়াস ইয়ার থেকে তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। 10 মার্ক তো ওটা তোমার ম্যাথ, রিজনিং, জিকেটা বেশি ইম্পর্টেন্ট, ইংলিশও সমানভাবে ইম্পর্টেন্ট, বাট সেটাতে 10 নাম্বার যেহেতু ক্যারি করছে, তুমি ওটার থেকে SP বক্সি থেকে, আমি যেটা করেছি আর কি, SP বক্সি থেকে পড়েছি আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছি। তো তোমরা থিওরি জিকে পড়লে ট্র্যাক থেকে, আর এদিকে ম্যাথ রিজনিং করলে, এদিকে ইংলিশ পড়লে SP বক্সি থেকে, তারপরে আসে জিকের MCQ প্র্যাকটিস।
শুধু তুমি থিওরি পড়ে গেলে হবে না, এবার তোমাকে এমসিকিউটা প্র্যাকটিস করতে হবে। তো আমি তপতি পাবলিকেশন থেকে এমসিকিউ প্র্যাকটিস করেছি, তোমরাও সেটা করতে পারো। তপতি পাবলিকেশন থেকে এমসিকিউ প্র্যাকটিস করো, থিওরি পড়ার পর তারপরে এমসিকিউ প্র্যাকটিস নিয়ে বসবে, ঠিক আছে? তারপরে আসি মক টেস্টে। সবাই বলবে যে প্রথমেই মক টেস্ট দেওয়ার দরকার নেই, দিও না, হ্যানা ত্যানা। আমি বলবো তুমি প্রথমে দুটো মক টেস্ট দাও, দিয়ে পড়াশোনা শুরু করো। তুমি নিজের লেভেলটা বুঝতে পারবে যে আমি এখানে আছি, ঠিক আছে? মক টেস্ট মানে এই না যে আমি দিলাম আর নাম্বার গুনে নিলাম হয়ে গেল, সেটা না। তোমাকে সেটাতে নেগেটিভ মার্কও করতে হবে, ঠিক আছে? যে 4টে ভুলের জন্য তুমি 1 নাম্বার করে বাদ দেবে, এরকম ভাবে তুমি একদম ফুললি ভাবে একটা মক টেস্ট, দুটো মক টেস্ট দাও, তুমি বুঝতে পারবে তোমার লেভেল। তুমি যতই ভালো পড়াশোনায় হও না কেন, তুমি হয়তো স্কুল লাইফে ভালো ছিলে পড়াশোনায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছো, বাট যখন তুমি এই কম্পিটিটিভ লাইনের একটা মক নিয়ে বসবে না, তুমি একটু হলেও মানে কি বলবো আন্ডার কনফিডেন্ট হয়ে যাবে যে হচ্ছে না, এই ইজি ইজি জিনিসগুলো পাচ্ছি না, নাম্বার এত কমে যাচ্ছে, নেগেটিভ এত হচ্ছে, এটা হবেই, ঠিক আছে? তো তোমরা 2-1টা আগে মক টেস্ট দেবে, তারপর ওটাকে বন্ধ করবে। তুমি লেভেল বুঝে গেলে এবার তুমি রীতিমতো থিওরি জিকের পড়ো, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করো। এইদিকে তোমার ম্যাথ রিজনিং সুবীর দাসের করো, RS আগরওয়ালের করো, SP বক্সি থেকে ইংলিশ করো। তারপরে যখন তোমার সবকিছু মোটামুটি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমরা মক টেস্ট নিয়ে বসো। তোমরা টেক্সট বুক থেকে মক দিতে পারো। আমি বলবো প্রথম প্রথম যখন তুমি মক দেবে না এক্সামের আগে, মানে তুমি যখন প্র্যাকটিস করছো সাধারণত, তখন তুমি মক টেস্ট হচ্ছে তোমার টেক্সট বুক থেকেই দেবে। তাহলে তোমার ওই নাম্বার নিজে থেকে গুনতে হবে না, এই হবে না, ওখানে সব নেগেটিভ মার্ক দিয়ে তোমার এভারেজ নাম্বার থেকে শুরু করে হাইয়েস্ট কত পেয়েছে সবকিছু তুমি অ্যানালাইসিসটা খুব সুন্দর মতো হবে। আর এটা না মক টেস্ট দেওয়ার পর মক টেস্ট বন্ধ করে রেখে দিলে, আমি সব ভিডিওতে এই কথাটা বলি যে মক টেস্ট খুব ইম্পর্টেন্ট জিনিস, জানো তো? মক টেস্ট দিয়ে তোমার অনেক ইমপ্রুভমেন্ট হবে, তোমার নেগেটিভ মার্ক কমবে, তুমি নেগেটিভ করা কমাবে। যেই জিনিসগুলো আমরা হয়তো ছাড়তে পারি না, বা মনে হয় যে এটা ছেড়ে দেবো এত ইজি কোশ্চেনটা, সেটাই আমরা ভুল করি, আমরা শিওর না হয়েও দাগিয়ে দিই, আর সেটার জন্যই 0.25 করে আমাদের কাটা যায়। সেটা আমরা হয়তো করার সময় ভাবি না, বাট যখন নাম্বারটা দেখি তখন মনে হয় এই মা কি করে ফেলেছি। তো ওটা মক টেস্টে তোমার ইমপ্রুভমেন্ট হবে। প্রথমে টেক্সট বুকে দেবে, তারপরে যখন এক্সাম আসবে তার আগে তুমি ওএমআর কিনে, প্র্যাকটিস সেট কিনে তুমি মক দেবে, কারণ ওএমআর এ প্র্যাকটিস করাটা জরুরি। যেহেতু আমাদের ওএমআর বেস, এটা কম্পিউটার বেস না, তো ওএমআর এ প্র্যাকটিস করতে হবে, সেটা তুমি এক্সামের আগে করবে, তার আগে টেক্সট বুকে তুমি দেবে। সাথে তো মাঠ প্র্যাকটিস করবে, আর এইভাবে পড়াশোনা করো। যখন ফর্ম ফিল আপ হবে, পরীক্ষার সময় আগাবে, তখন পুরো স্ট্র্যাটেজি আমি বলে দেবো, কি করে কি পড়বে, পুরো কোন দিনে কোন রুটিনে কোন টাইম থেকে কোন টাইমে কি ফলো করবে সেগুলো আমি বলে দেবো। আর তোমাদের আবার বলছি, প্রিভিয়াস ইয়ার ফলো করবে, প্রিভিয়াস ইয়ারটা খুলবে, বারবার দেখবে। তুমি কি বলো তো, এই ওই ভিডিও দেখে এর ওর কাছে শুনে আমি তোমাকে বলছি এই কোশ্চেন এগুলো ইম্পর্টেন্ট আসে, এগুলো ইম্পর্টেন্ট আসে, এগুলো শোনার থেকে না তুমি নিজে বই দেখে দেখে আগে নিজের মাইন্ড সেট করবে, মানে নিজে ক্লিয়ার হবে, যেন তুমি আরেকজনকে সাজেশন দিতে পারো যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, বা এই জিনিসগুলো তোর পড়া উচিত, এইখান থেকে কোশ্চেন বেশি আসে। তুমি নিজে বুঝবে প্লাস অন্যজনকে বোঝাতে পারো, এরকম ভাবেই নিজে বুঝবে। তাহলে দেখবে নিজে যখন ক্লিয়ার থাকবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কিভাবে পড়া উচিত। আমি তোমাকে আমার দিকটা বলতে পারি, কিন্তু এটাও তো হতে পারে যে তোমার দিকে তুমি অন্যভাবে ইমপ্রুভমেন্ট আসতে পারে, সেটা তুমি নিজে বুঝতে পারবে। আমি আমারটা বললাম যে এই বুক ফলো করবে, ওই বুক ফলো করবে, আশা করি এগুলো তো তুমি উপকৃত হবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো খুব ভালো মতো দেখবে, মক টেস্ট দেবে, সাথে মাঠ টুকটাক প্র্যাকটিস শুরু করে দেবে প্রথম থেকেই, পরে হেডেক নিতে হবে না। আর মেয়েরা তো এখন তো সময় কমে গেছে, তোমাদের মাঠ তো খুবই জরুরি। আগে 2 সপ্তাহ আগে মাঠ প্র্যাকটিস করলে 4.5 মিনিটে দৌড় চলে আসতো, কিন্তু এখন সেটা হবে না। তো তোমরা প্রথম থেকেই মাঠ, যারা একটু হেলদি আছো বা দৌড়াতে ভয় পাও, দৌড়ে ফোবিয়া আছে, তারা এখন থেকেই মাঠ শুরু করে দেবে। এই না ফর্ম ফিল আপ হবে, এই করবে, তুমি তোমার যদি চাকরি দরকার হয় না, তুমি এখন থেকেই সেরকম ভাবেই পড়াশোনা করো। শুধু পড়াশোনা না, যেটা যেটা তোমার দরকার, যেহেতু তোমার দৌড়টা দরকার, রানিং দরকার, তো তুমি সেটাও প্র্যাকটিস করবে পড়াশোনার মতো করেই, ঠিক আছে? তো বুকগুলো আরেকবার বলে দিচ্ছি, তোমাকে রিমাইন্ড করিয়ে দিচ্ছি। জিকের জন্য ক্র্যাক WBCS লীলা রয়ের থিওরির জন্য, আর তোমার এমসিকিউ এর জন্য তপতি পাবলিকেশন, আর ম্যাথ হচ্ছে সুবীর দাস প্লাস RS আগরওয়াল, রিজনিং সুবীর দাস প্লাস RS আগরওয়াল, আর ইংরেজিতে আছে SP বক্সি। আর প্রচুর প্রচুর পরিমাণে মক টেস্ট প্রথমে টেক্সট বুকে দাও, পরবর্তীকালে আমি ঠিক এক্সামের আগে বা ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার পর, যখন তোমাদের হবে ফর্ম ফিল আপ শুরু, তারপরে
ফুল স্ট্র্যাটেজি বলে দেবো যে কিভাবে কি পড়বে না করবে। তখন তোমাকে মক টেস্ট কোন বই নেবে না নেবে সেগুলো বলে দেবো। আপাতত তুমি টেক্সট বুক থেকেই দিতে শুরু করো, আর সাথে তো দৌড় করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন দেখো। আশা করি তোমাদের মানে তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে, অনেক ভালো হবে। আমিও মোটামুটি একটা ভালো স্কোর করেছি, তোমরাও করতে পারবে, আমার থেকে অনেক ভালো পারবে। যেভাবে বললাম, যা যা বললাম সেগুলো ফলো করো। আর সবার আগে নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনো, নিজে জানো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নিজে ক্লিয়ার হও। এর ওর কাছে কি করব রে, এটা কি করলে হবে কি, ওটা করলে হবে কি, এগুলো না করে তুমি যাতে অন্য কাউকে সাজেশন দিতে পারো সেরকম ভাবে নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনো, ঠিক আছে? তাহলে সব সম্ভব। আমি পেরেছি, তুমিও পারবে। আমার থেকে অনেক ভালো জায়গায় তুমি যেতে পারবে। তোমার যদি স্বপ্ন আরো অনেক বড় হয়, তুমি সেখানেও যেতে পারবে। শুরু তো করো, তারপরে দেখবে রাস্তা অনেক খুলে যাবে। এখন তুমি একটাও রাস্তা দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি শুরু করো, চলতে শুরু করো, তখন দেখবে গলি, এইদিকে গলি ওইদিকে গলি, অনেক রাস্তা দেখতে পারবে, ঠিক আছে? তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর একটা সুন্দর কমেন্ট করবে, যাতে আমার দেখে ভালো লাগে যে আমি যা বলছি তোমার কাজে লাগছে, আমার ভালো লাগবে সত্যি। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি তোমার ফ্রেন্ড সার্কেলে কেউ থাকে, যে ফ্রেন্ড সার্কেলে বা তোমার সার্কেলে কেউ থাকে যে নতুন ভাবে পড়াশোনা শুরু করছে ডাব্লিউপি কেপির জন্য, তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, আশা করি তার কাজে লাগবে। বাই বাই।